এই যে এটা অডিও এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ও ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শুভ সন্ধ্যা সবাইকে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, শ্রীমদ্ ভগবদ গীতা আজকে আমরা শুরু করব। আচ্ছা, আমরা হচ্ছে গীতা শুরুর আগে শ্রীমদ্ ভগবদ গীতা আমরা যখনই পড়ব আমরা জানি যে সেখানে গীতা মাহাত্ম্যে অনেক শ্লোক রয়েছে। তো সেখান থেকে আমরা একটি শ্লোক হচ্ছে প্রণাম মন্ত্র হিসেবে পাঠ করে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার যে কোনো শ্লোক পড়া হোক, যে কোনো অধ্যায় শুরু হোক, সেটা আমরা শুরু করব। তা যেটা হচ্ছে হচ্ছে আমাদের প্রণাম মন্ত্র বা মঙ্গলাচরণ যাই বলি আমরা, তো সেটা বলে আমরা শুরু করব। আচ্ছা, মঙ্গলাচরণ হচ্ছে এখানে যেটা লেখা আছে দেখুন, প্রণাম মন্ত্র বলে বসুদেব সুতং দেবম, এই শ্লোকটি। আচ্ছা, এই শ্লোকটা আমি দুবার বলছি, আমি যে কাউকে জিজ্ঞাসা করতে পারি, বলবেন, ঠিক আছে? আচ্ছা, আর ওম বলে শুরু করব আমরা। ওম বসুদেবসুতং দেবম। আচ্ছা, একটা কথা বলে রাখা দরকার, এখন আপনাদের অনুস্বার এবং বিসর্গ এই দুটি আমরা কিভাবে উচ্চারণ করব সেই বিষয়ে আমাদের স্টাডি ম্যাটেরিয়ালে রয়েছে, সেটা আমরা এখনো পড়িনি আমরা। তো আপাতত ভাবে মানে যেটা আমি মানে এখন সবাইকে করতে হবে, অনুস্বার যেখানেই পাবেন অনুস্বার ইজ ইকুয়াল টু মকার, প ফ ব ভ ম। বাংলাতে যেমনটা আমরা বলি বসুদেব বা সুতং, ঠিক ওই রকম আমরা এখন আর বলবো না। আমরা এখন থেকে অনুস্বারকে আমরা কি বলবো? ম উচ্চারণ করব। ওকে, অনুস্বার ইজ ইকুয়াল টু ম এখন থেকে, যেখানে অনুস্বার পাবো। এবারে এর আগে কিছু পরিবর্তন হবে, সন্ধি হলে না হলে এরকম কিছু, সেগুলো আমাদের ক্লাসে দিয়ে। তো আপাতত আমরা যেখানে যেখানে অনুস্বার পাবো
সবাইকে মাথায় রাখতে হবে যে আমরা বাংলায় যেমনটা বলি তেমনটা বলবো না, অনুস্বার যেখানেই আসবে সেটা আমরা ম বলবো, প, ফ, ব, ভ, ম, মকার। আচ্ছা, আর একটা বিসর্গ যেখানে 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 আসবে সেটাকে আমরা হকার উচ্চারণ করব। বাংলাতে যেমনটা বলা হয় একটা খুব জোরে একটা শরীরের সমস্ত শক্তি বাইরে মানে বের করে দেওয়া হয়, সেরকম না। মানে বিসর্গ ইজ ইকুয়াল টু হ, অনুস্বার ইজ ইকুয়াল টু ম। ঠিক আছে? তো দেখুন এখানে অনুস্বার যেখানে যেখানে আছে সেখানে আপাতত আমি মকারই বলবো। ওম वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे জগদ্গুরুম। আচ্ছা, একজন কেউ আনমিউট করুন, শুনে শুনে বলবেন, বাকিরা কিন্তু মিউট অবস্থাতেই মানে অভ্যাস করবেন। আমি জাস্ট ওই একজনকে আনমিউট করাচ্ছি কেন, এভাবেই আমরা ক্লাসে অভ্যাস করব। সবাইকে তো আর কি আনমিউট করে অভ্যাস করলে হবে না, যেহেতু অনলাইন ক্লাস, সাউন্ডের সমস্যা হবে। একজন আনমিউট করবেন যাতে ওই রিদিমটাকে বোঝা যায়, মানে আমাকে শোনার পরে বলবেন, ঠিক আছে? এবং বাকিরা কিন্তু মিউট অবস্থাতেই একই রিদিমে অভ্যাস করবেন। আচ্ছা, যে কোনো একজন আনমিউট করুন। আচ্ছা, ঠিক আছে রঘুনাথ বাবু, ঠিক আছে, ওকে। বাকিরা তাহলে মিউট অবস্থাতে একই রিদিমে অভ্যাস করবেন। আমি যতটুকু বলবো, আমরা আপাতত গীতার যে শ্লোকগুলো পড়বো সেগুলোকে আমরা 4টে অংশে পড়বো, ঠিক আছে? মানে 4বার আমরা বলবো না, একসাথে বলার যে কাউন্টিং হবে সেটা 4টে। আচ্ছা চলো। ওম, শোনার পরে বলবেন, ঠিক আছে? বাকিরাও একই রকম ভাবে। वसुदेवसुतं देवं वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। कृष्णं वन्दे जगद्गुरुम्। আচ্ছা, এখানে বন্দে যে বকারটা রয়েছে, এখন থেকে তাহলে আপনাদের যেখানে যেখানে মানে আমাদের এই মানে বাংলা লিপিতে যেখানে যেখানে আর কি ব পাবো, সেখানে একটা প্রত্যেকেরই একটা সন্দেহ আসবে, যেটা বর্গীয় ব নাকি অন্তস্থ ব, কারণ দুটোর প্রোনাউন্সিয়েশন আমাদের সংস্কৃতে আলাদা, সবাই শিখেছেন এটা। এখানে যে বকারটা আছে সেটা হচ্ছে অন্তস্থ ব, মানে কেমন হবে, দুটো ঠোঁট একসাথে করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, আর একবার তাহলে অন্য একজনকে আনমিউট করুন, আর একবার আমরা শ্লোকটা অভ্যাস করব। আচ্ছা, লাবণী, ঠিক আছে। ওম ॐ वसुदेवसुतं देवं वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। कृष्णं वन्दे जगद्गुरुम्। ওকে, ঠিক আছে। এবারে তাহলে আমরা প্রথম অধ্যায়ে যাব। আচ্ছা, এবারে আমরা যখন মানে যে কোনো বিষয় মানে স্তোত্র হোক বা একটা নতুন অধ্যায় যেহেতু এটা, আর যখন আমরা কোনো স্তোত্র পড়ব সেক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য হবে। আমরা সব সময় ধরুন শ্রীমদ্ ভগবত গীতা আমরা শুরু করছি, তাহলে আমরা তার আগে একটা অথ শব্দ বলবো, ঠিক আছে? মানে কিরকম বলবো, মঙ্গলাচরণ করলাম, নেক্সট এইভাবে অথ শ্রীমদ্ ভগবদ গীতা। সব জায়গাতেই কিন্তু ওই যে হ্রস্ব এবং দীর্ঘ, যেটা বারবার আমি ক্লাসে বলেছি,
ওটার ব্যালেন্স রাখতে হবে, সব জায়গাতে ওটা চলবে। অথ শ্রীমদ্ ভগবদ্ গীতা। আচ্ছা, এবারে প্রশ্ন আসতে পারে যে অথ শব্দ কেন বলবো আমরা। আচ্ছা, অথ শব্দ হচ্ছে আমাদের মানে যেমন দেখবেন আমরা যখন কোনো কবিতা পাঠ করি বাংলাতে, আমরা মানে এরকম ভাবে বা যে কোনো কিছু বলার ক্ষেত্রে আমরা শুরু করার সময় আমরা এরকম তো বলি যে এই বিষয়টা শুরু করছি, বা আমি অমুকের অমুক কবিতাটি পাঠ করছি, মানে শুরু করছি, আরম্ভ করছি। তো অথ শব্দটা এরকম একটা আরম্ভ সূচক। সংস্কৃতের ক্ষেত্রে অথ শব্দ হচ্ছে আরম্ভ করা হচ্ছে বা শুরু করা হচ্ছে, এই অর্থটাকেই বোঝায়। তাহলে যেহেতু আমরা পুরোটাই চ্যান্টিং সংস্কৃতে শিখছি, তো আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা শুরু করছি বলে আর আমরা সংস্কৃতের মতো করে পড়লে তো হবে না, আমাদের পুরোটাই সংস্কৃতের মতোই বলতে হবে। তাহলে অথ শব্দ দিয়েই বলবো। তাহলে অথ শ্রীমদ্ ভগবদ গীতা মানে শ্রীমদ্ ভগবদ গীতা শুরু করছি, ঠিক আছে, এরকম। তাহলে অথ শ্রীমদ্ ভগবদ গীতা, দেখুন হ্রস্ব দীর্ঘ কিন্তু সব জায়গাতেই মেনটেন করতে হবে। প্রথমোऽধ্যায়ः ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव কিমকুর্বত সঞ্জয়। আচ্ছা, এখানে মানে আমরা থিওরি ক্লাসে আমাদের সবকিছুই দেখবো, যেখানে যেখানে একটু চেঞ্জ হচ্ছে, বিসর্গ অনুস্বার চেঞ্জ হবে, সেগুলো আমরা এখন মানে প্র্যাকটিক্যাল যখন করছি, শ্লোক পড়ছি, আমি সেই জায়গাগুলো বলে দেবো। আমরা থিওরি ক্লাসেও দেখবো, আমাদের স্টাডি ম্যাটেরিয়ালে সবকিছু ইন ডিটেলস রয়েছে। আচ্ছা ঠিক, তাহলে এখানে একটা জিনিস যেটা নতুন বলার, বিসর্গ তো বলে দিয়েছি, হকার বলতে হবে, তাহলে ইউথ সবাহ, ইউথ সবাহ। আচ্ছা, এখানে বাংলা হরফে যখন দেখবেন কেউ বলবেন না কিন্তু যুযুৎ সবাহ বলবেন না, ঠিক আছে। আমাদের সংস্কৃত বর্ণমালাতে, বাংলা বর্ণমালাতে হচ্ছে দেখুন একটা রয়েছে হচ্ছে বর্গীয় জকার মানে চ ছ জ, এবং আরেকটা রয়েছে হচ্ছে অন্তজকার। অন্তজকার মানে হচ্ছে যেটা এখানে স্ক্রিপ্টে যেটা দেখা যাচ্ছে, আর একটা অন্তস্থ ইয়, তাই না। মানে বাংলা স্ক্রিপ্টে হচ্ছে তিনটে পাচ্ছি আমরা, তার মধ্যে দুটোর উচ্চারণে কিন্তু একটা মানে সমানতা আছে। অন্তজকার আর বর্গীয় জকার উচ্চারণ কিন্তু একই, আর অন্তস্থ ইয়কারের উচ্চারণটা হচ্ছে সংস্কৃতে যেটা আমরা বলি ইয়, অন্তস্থ ইয় মানে ইয়, উচ্চারণটা এরকমই হবে। আচ্ছা, এবারে সংস্কৃতে সেখানে কিন্তু অন্তজকার নেই, সেখানে বাংলাতে যেমন ওই জকার আমরা দুটো দেখছি, একটা অন্তীয় জ, একটা বর্গীয় জ। সংস্কৃতে কিন্তু কেবলমাত্র বর্গীয় জটাই আছে, অন্তীয় জকার নেই। কি রয়েছে? অন্তস্থ ইয়কার রয়েছে। তার মানে বেঙ্গলি স্ক্রিপ্টে আমরা যেখানে যেখানে বর্গীয় জকার দেখব না, এই রকম যেখানে যেখানে দেখবো আমরা দুরকমই পেতে পারি। বেঙ্গলি স্ক্রিপ্টে আমরা দুরকমই পেতে পারি, অন্তস্থ ইয় পেতে পারি, আবার অন্তর্জ পেতে পারি। দুটোর কিন্তু সংস্কৃতে কিন্তু ধরতে হবে দুটো একটাই। একটা বলতে অন্তস্থ ইয়কার, ইয়কারের উচ্চারণটা কিরকম? ইয়, মানে যদি আমি ইকার এবং অকার, হ্রস্ব ইকার স্বরবর্ণ যেটি রয়েছে এবং অকার, এই দুটোকে একসাথে বললে যে উচ্চারণটা দাঁড়ায় সেটাই হচ্ছে অন্তস্থ ইয়কারের উচ্চারণ। তাহলে ইয়, ঠিক আছে, কেমন হবে? ইয়, ই অ, ইয় একসাথে বললে। তাহলে এখানে যে, তাহলে এরপর থেকে বেঙ্গলি স্ক্রিপ্টে কেউ এটা গুলিয়ে ফেলবেন না। বেঙ্গলি স্ক্রিপ্টে আমরা যেখানে যেখানে পাবো অন্তর্জ ইয়কার, সেটার উচ্চারণ কিন্তু সেটা সংস্কৃতের দৃষ্টিতে সেটা অন্তস্থ ইয়কারই, ঠিক আছে। তাহলে ইয়, তাহলে কেমন হবে উচ্চারণটা? ইউ, ইউথ সবাহ, মানে দুটো যদি আমরা ইংরেজিতে ইউ বলি সেরকম, ইউ ইউথ সবাহ। আর একটা সেকেন্ড লাইনে যেটা আছে মাম ও কা, তারপরে বিসর্গ আছে, তারপরে পকার আছে। এগুলো আমাদেরকে নোট করতে হবে না, আমাদের স্টাডি ম্যাটেরিয়ালে সবকিছু রয়েছে। এখানে মামকার পরে যে বিসর্গটা আছে সেটা আমরা কেমন উচ্চারণ করব?
সেই বিসর্গটাকে আমরা টেকনিক্যালি বলবো ফকার। প কেমন হবে? মা মকা ফ, মা মকাফ। বিসর্গটাকে কি বলবো? ফকার, প ফ। তাহলে উচ্চারণটা কেমন হবে? মা মকাফ। ঠিক আছে। আচ্ছা, এবারে কেউ একজন আনমিউট করুন, মানে যারা করেছেন তাদের মধ্যে, না বাকিরা। করুন, একজন কেউ আনমিউট করুন, একই রকম ভাবে অভ্যাস। ঠিক আছে শকুন্তলা ম্যাডাম, তাহলে ওইভাবে একদম প্রথম থেকে অথ শ্রীমদ ভগবত গীতা ওইভাবে ওখান থেকেই শুরু করতে হবে। আচ্ছা চলো না না শুনে বলবে না, বাকিরা কিন্তু মানে একই রকম ভাবে। মানে শকুন্তলা ম্যাডাম আনমিউট করেছেন কেন? যাতে আমি রিদিমটাকে বুঝতে পারি, মানে কতক্ষণ শেষ হচ্ছে কখন শুরু হচ্ছে, মানে আমাকে তো বলতে হবে, তারপরে ম্যাডাম আবার বলবেন। তো বাকিরাও কিন্তু একই রিদিমে অভ্যাস করুক, মানে উচ্চারণটা ঠিক হবে, কিন্তু যদি আমরা বারবার শুনে শুনে বলি, নিজেরা তো এমনি প্র্যাকটিস করব সেটা আলাদা কথা, কিন্তু যখন মানে বলা হচ্ছে তখন শুনে শুনে খুব সিরিয়াসলি বলতে হবে। আচ্ছা চলো, নাহলে আমাদের আসলে এই সুরটা বা এই স্টাইলটা আমাদের আয়ত্তে আসবে না। চলো। अथ श्रीमद्भगवद्गीता अथ श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्यायः। प्रथमाध्यायः। আচ্ছা, এখানে একটা হকারের মতো যার উপরে কোনো মাত্রা নেই, কারো কোনো এখানে ডাউট হচ্ছে এটা কিসের চিহ্ন বা কি? আচ্ছা, এটা হচ্ছে সংস্কৃতের দৃষ্টিতে এটা হচ্ছে একটা লুপ্ত আকারের চিহ্ন। স্যার, হ্যাঁ বলুন ম্যাডাম। একটু কথা বলছি স্যার। আমারটা কি আসছে? আমার এটা আমি কিন্তু পাচ্ছি না, ওই ইয়েটা লেখাটা কিন্তু আসছে না মনে হচ্ছে। আমাকে কি পেয়েছেন আপনি? আমি জয়েন করছি। না, হ্যাঁ জয়েন করেছেন, আপনার কথাও শোনা যাচ্ছে স্পষ্ট। আচ্ছা আচ্ছা, আমি একটু দেখি ওই যে গীতার ইয়েটা বলছেন, ওটা আমি পাচ্ছি না মনে হচ্ছে। একটু দেখছি আমি, হ্যাঁ 1 মিনিট। স্ক্রিন শেয়ার করা আছে, ঠিক আছে, বাকিরা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এইটা হচ্ছে কিসের চিহ্ন বলুন তো? এটা হচ্ছে লুপ্ত আকারের চিহ্ন। লুপ্ত আকার বলতে যে আকারটা বর্তমানে এক্সিস্ট করছে না, ঠিক আছে, যে আকারটা বর্তমানে এক্সিস্ট করছে না। আচ্ছা, এটা একটু আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই বিষয়। আচ্ছা, এটা স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা সবাই জানি যে ধরুন জানি অ প্লাস অ মিলে কি হয়? আ, তাই? আচ্ছা, অ প্লাস আ মিলে কি হয়? আ। আ। আচ্ছা, নেক্সট হচ্ছে আ প্লাস অ মিলে কি হয়? আ। আ প্লাস আ মিলে আ। তাই তো? এখানে কনফিউশন নেই। আচ্ছা, এবারে সংস্কৃতে ধরুন আমাদের মানে ক্রিয়াপদ রয়েছে একটা, মানে অতীতকালের অ গচ্ছত, এটার মানে কি? গিয়েছিল। আচ্ছা, আরেকটা ধরুন হচ্ছে ক্রিয়াপদ আগচ্ছত, এটার মানে তাহলে কি? বিপরীত, এসেছিল। আচ্ছা, এখন ধরুন আমাদের একটা বাক্য রয়েছে এরকম, সীতা অগচ্ছত আর সীতা আগচ্ছত। আচ্ছা, এবারে যদি আমরা এই মানে বাক্য যেটা রয়েছে, দুটো শব্দ রয়েছে, এদের মধ্যে যদি সন্ধি করি, এই সীতা শব্দের যে আকার আর অগচ্ছতের অকার মিলে যদি সন্ধি করে আমরা বাক্যটা লিখি, তাহলে সেই বাক্যটার মানে স্ট্রাকচারটা কেমন হবে? আ প্লাস অ মিলে আকারই হবে, সীতা গচ্ছত এরকমই হবে। আচ্ছা, এখন যদি এই বাক্যটাকে যদি আমরা সন্ধি করে লিখি, আ প্লাস আ মিলে কি হবে? আই হবে, সীতা গচ্ছ। একই রকম। এখন ধরুন
এই বাক্য দুটো নেই, মানে সন্ধি করে লেখা অবস্থায় রয়েছে। তাহলে এখন যিনি, তার তো এখন কনফিউশন হবে যে এসেছিল ছিল নাকি না এসেছিল, তাই তো, যেহেতু দুটো বাক্যের স্ট্রাকচার একই। আচ্ছা, এটার জন্য কি করা হয়? এটার জন্য হচ্ছে আমাদের এখানে হচ্ছে এই লুপ্ত আকারটা, এই কনফিউশনটাকে দূর করার জন্যই এই যে সাইনটা, মানে অকারের একটা, মানে অকারটা আগে ছিল, আগে ওটা অকার ছিল না আকার ছিল, এখন তো এটা অকার ছিল না। এখন কনফিউশনটা আমার কোথায়? কনফিউশনটা হচ্ছে আমার এখানে, অগচ্ছর কি আগচ্ছর, মানে এখানে মানে এই পার্টিকুলার শব্দে হচ্ছে আমার কনফিউশনটা রয়েছে, তাই না? আমার কিন্তু সীতা শব্দের ক্ষেত্রে কোনো কনফিউশন নেই, ওখানে আকার না অকার কোনো কনফিউশন আছে কি? না। কারণ সীতা শব্দটা হচ্ছে, এটার কোনো পসিবিলিটি নেই যে শীত এরকম হতে পারে না, সীতা। তাহলে আমার কনফিউশনটা কোথায়? এখানে, অগচ্ছদ না অ না আ, এখানে অগচ্ছদ শব্দের ক্ষেত্রে। তাহলে আমি কি করব? এখানে সন্ধি করে আমি এখানে একটা ওই লুপ্ত আকারের সাইন ইউজ করব, যেটা হচ্ছে সংস্কৃতের ক্ষেত্রে যেটা আসলে এরকম চিহ্ন হয়, মানে এটা এসের মতো। তাহলে এখানে হচ্ছে একটা সাইন দেবো, আর এখানে কটা সাইন দেবো? দুটো সাইন দেবো। এটার থেকে পাঠকের কি হয়ে যাবে? পাঠক নিশ্চিত হবেন যে এখানে একটা সাইন আছে, মানে অকারের একটা সাইন আছে, মানে তাহলে একটা অকার ছিল, আর এখানে দুটো দুটো আকারের সাইন আছে, মানে আকার ছিল। তাহলে বর্তমানে কিন্তু, তাহলে এই যে সাইনটা, অকারের সাইনটা, এটা কি বর্তমানে আদৌ এক্সিস্ট করছে? এক্সিস্ট করছে না। এটা জাস্ট পাঠকের কনফিউশনটাকে দূর করার জন্য আমরা এটাকে ইউজ করছি। তাহলে এটার কোনো উচ্চারণ হবে না, তাহলে যেটা এক্সিস্ট করছে না তার তো কোনো উচ্চারণ হবে না। তাহলে আমরা যেখানে এই যে সাইনটা, সেটা বাংলাতে লেখা হয় এইভাবে, যখন আমরা বাংলা হরফে লিখি সেটাকে তখন এইভাবে মাত্রাহীন একটা হকারের মতো করে লেখা হয়। তাহলে যেখানে যেখানে আমরা এরকম অক্ষর পাবো, মানে এইরকম ধরুন মাত্রাহীন একটা হকার দেখতে পাচ্ছি পড়ার সময় বাংলা লিপির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের কি বুঝতে হবে? ওটা আসলে লুপ্ত আকারের একটা চিহ্ন। লুপ্ত মানে যেটা বর্তমানে নেই। তাহলে ওটার কেউ কোনো হকার বলে কখনো কেউ উচ্চারণ করবেন না। মাত্রাহীন যখন দেখবেন, তাহলে ওটার কোনো বর্তমানে ওটার কোনো এক্সিস্টেন্স নেই, তাহলে ওটার কোনো উচ্চারণই হবে না। তাহলে আমাকে জাস্ট, যদি আমি ওটাকে বোঝাই, ওটাকে আমাকে আঙুল চেপে দিয়ে উচ্চারণ করতে হবে, ওটা নেই। তাহলে উচ্চারণটা কেমন হবে? প্রথমোধ্যায়, এরকম না, জাস্ট ওটা নেই, তাহলে প্রথমোধ্যায় এরকম। বোঝা গেছে বিষয়টি? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, তাহলে প্রথম থেকে আবার শুরু করা যাক। চলুন। अथ श्रीमद्भगवद्गीता अथ श्रीमद्भगवद्गीता प्रथमोऽध्यायः। प्रथमोऽध्यायः। আচ্ছা, ধ্যায়ः উচ্চারণটা স্পষ্ট করতে হবে। अध्यायः। ধ্যায়ः, ধয় জফলা আকার, তাহলে ধ্যায়ः। আচ্ছা, ধৃতরাষ্ট্র উবাচ। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे धर्मक्षेत्रे कुरुक्षेत्रे। আচ্ছা, এখানে ক্ষিয়কার, ক্ষিয়কারের উচ্চারণটা কেমন হয়? স্যার আমরা কি একসাথেই বলতে পারি স্যার, না একজন একজন করে বলবে? না না, এটা আমি প্রত্যেককে দিয়েই বলাবো একটা করে শ্লোক, ঠিক আছে? আচ্ছা ঠিক আচ্ছা, আছে। ক্ষিয়কারের উচ্চারণটা কেমন হয়? আমার ক্ষিয়কারের স্পিকার উচ্চারণ হচ্ছে, ক্ষিয়কারের উচ্চারণটা হয় হচ্ছে, আচ্ছা ক্ষিয়কারটা বলুন তো কোন কোন বর্ণ দিয়ে, মানে এই যে যুক্তাক্ষরটা, ক্ষিয়কার তো একটা যুক্তাক্ষর, এটা কোন কোন ব্যঞ্জন বর্ণ নিয়ে এটা তৈরি হয়েছে? ক আর মূর্ধন্য ষ। হ্যাঁ, ক আর মূর্ধন্য ষ। সংস্কৃতের ক্ষেত্রে আমরা বাংলাতে যেমন কি বলি, আত্মা, তাই তো? অ্যাকচুয়ালি স্পেলিংটা কি? তয়ময় আকার। তো এটা আপনাদেরকে ক্লাসে শুরুর দিকে বারবার বলা হয়েছে যে সংস্কৃতে হচ্ছে স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশন,
এই দুটো একেবারে সমান তালে চলে। তার মানে কি, তাহলে আমাকে মানে যুক্তাক্ষরের ক্ষেত্রেও আমাকে যে যে বর্ণ দিয়ে যুক্তাক্ষর হয়েছে সেই বর্ণগুলোর স্পষ্ট উচ্চারণ করতে হবে। তাহলে আত্মা সংস্কৃতে বললে কি হবে? আত্মা, তয়ময় আকার। বাংলাতে যেটা আমরা বলি আত্মা, সেটাকে বলতে হবে আত্মা, তয়ময় আকার আছে, তাহলে ত ম দুটোরই স্পষ্ট উচ্চারণ করতে হবে। যুক্তাক্ষরের ক্ষেত্রে প্রত্যেকটা অক্ষরেরই স্পষ্ট উচ্চারণ হবে। তো ক্ষীয়কারের ক্ষেত্রে কোন কোন বর্ণ আছে? ক আর স। উচ্চারণটা ক্ষ, ক স ক্ষ। আচ্ছা, এবারে এটা অনেকের সমস্যা হতে পারে, প্রথম দিকে উচ্চারণ করতে সমস্যা হতে পারে। খুব সহজ একটা টেকনিক, যেমন সবাই দেখবেন একটু ছোটবেলায় সব ওই মানে একই অক্ষর দিয়ে আমাদের কি হয়, মানে একই অক্ষর যদি কন্টিনিউ বলতে হয় আমরা গুলিয়ে ফেলি। যেমন আমরা তখন একটার ধারে আর একটা চাপি, তাই না? এখানে করতে হবে ওই টেকনিকটাকেই ফলো করতে। ক স এটাকে আস্তে আস্তে করতে করতে স্পিডটা একেবারে এমন লেভেলে বাড়াতে হবে যেখানে ক আর স মিশে যাবে, কিন্তু দুটোর উচ্চারণও শোনা যাবে। মানে এরকম জিনিসটা ক স ক স ক স ক স ক স ক স ক স ক স ক্ষ, এরকম। যাদের হচ্ছে না তারা এই টেকনিকে অভ্যাস করবে। ঠিক আছে, এরকম এটা করলে দেখবেন হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আবার তাহলে শ্লোকটা প্রথম থেকে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুযুৎসবঃ সমবেতাযুযুৎসবঃ। তারপরে কি বলেছি? মামকা, এখানে বিসর্গটাকে আমরা কি বলবো? তাই তো, তাহলে ক ক কাফ পাণ্ডবাশ্চৈব। মামকাঃ পাণ্ডবাশ্চৈব। ফর উচ্চারণটা হলো না তো। হ্যাঁ, আচ্ছা আর একবার দেখুন। মনে হয় আমার হলো। মামকাফ মামকাফ পাণ্ডবাশ্চৈব মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। কিমকুর্বত সঞ্জয় সঞ্জয়। ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা একটা করে শ্লোক এরকম প্রত্যেকেই বলবেন, শুনে শুনেই বলবেন। এখন প্রথম দিকে একটু শুনে শুনে বলে আমাদের স্টাইলটাকে ভালো করে ধরতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে কেয়া ম্যাডাম। কেয়া সেন আছেন? লাবণী, আচ্ছা লাবণী বলেছে তাই না? হ্যাঁ স্যার, আমি প্রথমটা ঠিক বলেছি। আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে মঞ্জুলিকা ম্যাডাম। হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, শুনে শুনে পরের দ্বিতীয় শ্লোকটা বলবো আমরা। বাকিরা কিন্তু একই রকম ভাবে অভ্যাস করুন, যাতে এটা বারবার কেন বলতে বলছি, বারবার অভ্যাসটা করলে কি হবে, আমাদের এই শ্লোক বলার যে স্টাইলটা সেটা আমাদের একটু আয়ত্তে হবে আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, চলো। সঞ্জয় উবাচ। ম্যাডাম বলুন, শুনে শুনে বলুন। শোনা যাচ্ছে ম্যাডাম? এখন শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি শুনে শুনে বলুন, না যেমনটা বাকিরা বলছেন। হ্যাঁ। সঞ্জয় উবাচ, শোনার পরে সঞ্জয় উবাচ
दृष्ट्वा तु पाण्डवानीकम् दृष्ट्वा तु पाण्डवानीकं व्यूढन् दुर्योधनस्तदा व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य आचार्यमुपसङ्गम राजा वचनमब्रवीत्। राजा ब्रवीत। আচ্ছা, ব্রবীত না, খন্দত্ব মানে হচ্ছে আমাদের বাংলাতে কি বোঝায় ওটা, ত হসন্ত। তো ত হসন্ত মানে সেখানে কোনো ব্যঞ্জন মানে স্বরবর্ণের আর কোনো প্রবেশ নেই, আচ্ছা তাই আচ্ছা না? বচনম অব্রবীত মানে তকারেই থামতে হবে, বিত তারপরে কিছু বিত নেই। হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে মৌমিতা ম্যাডাম। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, মঞ্জুলিকা ম্যাডাম আমি করুন। আচ্ছা তৃতীয় শ্লোকটা। পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম तस्सैतान् पण्डुपुत्राणामाचर्य আচ্ছা, আমি কতটুকু বলেছি? पुत्रनाम নাম মকারে থামবেন, ঠিক আছে? তাহলে মকারে থামছি মানে আমি কি করছি, ময়ের পরে যে আকার, আমার পরের অংশটা আকার দিয়ে, ঠিক আছে, মানে আচার্য এরকম। আচ্ছা স্যার। পাণ্ডানাম। স্যার আরেকবার একটু বলবেন, কেটে গেল নেটটা। ঠিক আছে। পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম। तस्सैतान् শোনা पाण्डुपुत्राणाम् গেছে? হ্যাঁ শোনা গেছে। মৌমিতা ম্যাডাম, হ্যাঁ স্যার আমি কথা বলছি, স্যার শুনতে পাচ্ছেন? আপনার ভয়েস আসছে না। না, কিছু শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আপনি পরে বলুন। স্যার এবার আসছে? আচ্ছা, রেণুকা ম্যাডাম। হ্যালো। হ্যাঁ স্যার, আচ্ছা, আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? এখন দেখতে পাচ্ছি। আমারও নেটটার ভীষণ গন্ডগোল হচ্ছে মনে হচ্ছে। এখন দেখতে পাচ্ছি, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো 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 ভয়েস করে আসছে না কেন? হ্যালো স্যার, হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যালো শকুন্তলা স্যার ম্যাডাম, মনে হয় শুনতে পাচ্ছেন। হ্যাঁ স্যার মনে হয় শুনতে পাচ্ছেন না, কিন্তু আমরা শুনতে পাচ্ছি। নেটটার মনে হচ্ছে গন্ডগোল হচ্ছে। হ্যালো স্যার আপনি মনে আমরা হয় শুনতে আমাদের পাচ্ছেন। কথা শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? আমারও নেটটার গন্ডগোল হচ্ছে ভীষণ। না, শোনা যাচ্ছে, আপনার কথা শোনা যাচ্ছে। স্যার মনে হয় শুনতে পাচ্ছেন না আমাদের কথা। তাহলে স্যারেরই কিছু গন্ডগোল হচ্ছে নেটে, স্যারেরই নেটের গন্ডগোল হচ্ছে। একদম অফ হয়ে গেলেন মনে হচ্ছে তো। হ্যালো হ্যালো, হ্যালো স্যার, হ্যালো স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো 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 স্যার, হ্যালো 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 স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন স্যার? আমার হ্যালো কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যালো স্যার, হ্যালো আমি শুনতে পাচ্ছি।
হ্যালো। যারা পারেন না তারা যদি একটু মেসেজ করে দিতে পারেন স্যারকে, স্যার মনে হয় বুঝতে পারছেন না নাকি। আমি আরে তো অত বেরিয়ে মুখস্থ নই। আমার মনে হয় মেসেজ করতে গেলে তো আর বেরোতে হবে না। সেটা মানে কেউ কেউ পারেন বোধহয় এখানে থেকেও আবার মেসেজ করতে। আমার আমি মনে তো হয় অত স্যারের অতটা পারি না। মাইক্রোফোন অফ হয়ে গেছে। ও স্যারের মাইক্রোফোন অফ আছে না? আচ্ছা, হ্যাঁ শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে, বলুন। শুনতে পাচ্ছেন স্যার? হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে ম্যাডাম। আচ্ছা আচ্ছা বলুন স্যার। এটা একটু গন্ডগোল মনে হচ্ছে আজকে একটু। না, ঠিক আছে, এখন শোনা যাচ্ছে। আচ্ছা বেশ। আচ্ছা বলুন। তৃতীয় শ্লোকটা তাহলে বলুন। শুনে শুনে বলুন। দ্বিতীয় শ্লোক বলবো? না না, তৃতীয় শ্লোক, থার্ড শ্লোক। আচ্ছা ঠিক আছে স্যার বলুন। পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম। পশ্যৈতাম পাণ্ডুপুত্রানাম। আচ্ছা, দীর্ঘগুলোকে টানতে হবে ম্যাডাম, যেমনটা প্রত্যেক ক্লাসে বলা হচ্ছে। আচ্ছা পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম। পশ্যৈতাম পাণ্ডুপুত্রানাম। আচার্যমহতিম চমুম। আচার্য মহতিম চুমুম। व्यूढां द्रुपदपुत्रेण। বুদ্ধাং দ্রুপদপুত্রেণ। तव शिष्येण धीमता। তব শিষ্যেন ধীমতা। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এর পরের শ্লোকটি রুম্পা ম্যাডাম। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, দেখুন 4 নম্বর শ্লোকটা। হ্যাঁ। अत्र शूरा महेश्वासा। अत्र सूरा महेश्वासा। भीमार्जुनसमायुधि। भीमार्जुनसमायुधि। युयुधानो विराटश्च। युयुधान विराटश्च। द्रुपदश्च महारथः। द्रुपदश्च महारथः। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা নেক্সট শিমলি ম্যাডাম। শিমলি ম্যাডাম শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার নমস্কার, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, পরের শ্লোকটা 5 নম্বর শ্লোক। ধৃষ্টকেতুশ্চেকিতানः। দৃষ্টকেতুশ্চেকিতানः। আচ্ছা, কেতুশ্চে চয় একার, একারটা দীর্ঘ বর্ণ, তাহলে টানতে হবে। ধৃষ্টকেতুশ্চেকিতানः। দৃষ্টকেতুশ্চেকিতানः। চেটাকে আরেক টানতে হবে, ঠিক আছে? দীর্ঘ বর্ণ মানে টানতে হবে একটু, ঠিক আছে? আর একবার দেখুন। দৃষ্টকেতুশ্চেকিতানः। দৃষ্টকেতুশ্চেকিতানः। काशीराजश्च वीर्यवान्। काशीराजश्च वीर्यवान्। पुरुजित् कुन्तिभोजश्च। पुरुजित् कुन्तिभोजश्च। शैव्यश्च नरपुङ्गवः। শৈব্যশ্চ নরপুঙ্গবঃ। বাহ, ঠিক আছে। আচ্ছা নেক্সট শ্রুতি ম্যাডাম। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে ম্যাডাম, পরের শ্লোকটা। স্যার একটা 6 নম্বর কোয়েশ্চেন ছিল। আচ্ছা বলো। স্যার ওই যে স্টার মতো একটা চিহ্ন দেওয়া আছে ওটার কি অর্থ? আচ্ছা ওটা হচ্ছে মানে
ওটার একটা পাঠভেদ রয়েছে, মানে কাশি, নিচে দেখো একটা স্টার মার্ক দিয়ে রেখেছে, কয়াকার তালবেশ্য দীর্ঘী, আর ওখানে হর্ষ আছে। তাহলে এটা হচ্ছে একটা পাঠভেদ। পাঠভেদ বলতে আমাদের এই পাঠভেদ কেন না, আমাদের প্রাচীনকালে তো আর মানে এখন যেরকম কি হয়, এখন আমরা মানে এখন বর্তমানে যে কোনো বই লেখা হলে সেটা আর কি আমরা এরকম পাই যে একটা বইয়ে মানে বর্তমানে যারা লেখক যারা বই লেখেন সেখানে কি এরকম পাঠভেদের সম্ভাবনা থাকে আর নেই। কেন নেই না, বর্তমানে হচ্ছে যেহেতু আমাদের প্রিন্টিং ব্যবস্থা রয়েছে, তার জন্য হচ্ছে একটা বইয়ের যতগুলো কপি হয় সেই কপিগুলো সেম একই কপি, মানে কোনো কপিতে আমি কোনো ওয়ার্ডের ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার অ্যালফাবেটের ক্ষেত্রে কোনো ডিফারেন্স পাবো না, তাই না, যেহেতু প্রিন্টিং এর ব্যবস্থা রয়েছে। প্রাচীনকালে তো আর প্রিন্টিং ব্যাপারটা ছিল না। তো প্রাচীনকালে হচ্ছে একটা বইয়ের যতগুলো কপি হতো সেগুলো সবই হচ্ছে হ্যান্ড রিটেনই কপি, হাতের লেখা কপি সব কিছু। এই হাতের লেখা কপি করতে গেলে কি হয়, এখন যদি তোমাকে যদি মানে সারা ভারতবর্ষে একটা বই তোমাকে ছড়াতে হয় এবং সেটা কোনো প্রিন্টিং না, প্রত্যেকটা হাতের লেখা কপি হবে, তাহলে আমাদের প্রচুর আর কি লেখক লাগবে যিনি বইটা দেখে দেখে জাস্ট কপি লিখবেন আর কিছু না। তাহলে এরকম যদি আমি 1,00,000 কপি করি, তাহলে 1,00,000 কপির মধ্যে 1,00,000 কপি কি সেম হবে যেমন প্রিন্টিং এর ক্ষেত্রে হয়, তেমনটা কি হবে? ভুল ভ্রান্তি কোনো কারণে মানে সে সচেতন ভাবেই হোক আর অসচেতন ভাবেই হোক চেঞ্জ হবেই। 1,00,000 কপির মধ্যে আমি খুঁজলে ওয়ার্ডের ক্ষেত্রে কোনো একটা পাতা পাবো না, এমনটাও হবে, এগুলো হবে তো এই ভুলগুলো। তো আমাদের প্রাচীনকালে এই মানে এই যে শ্রীমদ্ ভগবদ গীতা যেটা আমরা এখন এই প্রিন্টিং মানে এটা তো অ্যাকচুয়ালি পিডিএফ কপি, মানে আমরা বইয়ের আকারে যেটা পেয়েছি, মানে প্রিন্টেড কপি যা পেয়েছি আমাদের হাতে যেটা পাচ্ছি, সেটা কিন্তু প্রাচীনকালের ওই যে হাতের লেখা পুঁথিগুলো বা কপিগুলো ওগুলোর উপরে ভিত্তি করেই একটা রিসার্চ করে যে তৈরি মানে এই আমরা মানে প্রিন্টেড কপিটা পাচ্ছি। তো সেক্ষেত্রে ওই জন্য যিনি আর কি রিসার্চার বা যিনি সম্পাদক, তার যেটা মনে হয়েছে মানে তিনি দুটো পার্টি রেখেছেন, মানে হয়তো একটা হাতের লেখা কপিতে এরকম পেয়েছেন তালবেশ রশ্মি, আর একটাতে দীর্ঘিকার পেয়েছেন। এই কারণে এগুলো হচ্ছে পাঠভেদ, মানে আমাদের প্রাচীনকালের যে সমস্ত এরকম হাতের লেখা পুঁথিগুলোর উপরে গবেষণা করে প্রিন্টেড বই আর কি বার করা হয়, অর্থাৎ যেটাকে আমরা বলি ক্রিটিক্যাল এডিশন, সেগুলোর ক্ষেত্রে এরকম পাঠভেদ হয়। কেন না ওই যতগুলো হাতের লেখা কপি পাওয়া যায় সেগুলোর মধ্যেই এরকম পাঠভেদ থাকে। ঠিক আছে, এবার সেগুলোর ক্ষেত্রে যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, যেটা গ্রহণযোগ্য মনে হয়, হয়তো দুটো পাঠই গ্রহণযোগ্য মনে হচ্ছে, মানে অর্থের দিক দিয়ে কোনো রকম সমস্যা হচ্ছে না। দুটো অর্থ মানে একটা ওয়ার্ড সেটা অন্য ওয়ার্ড ধরলেও অর্থের কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, ওই জন্য আর কি ওটা পাঠভেদের উদাহরণ, ওই জন্য স্টার মার্ক দিয়ে লেখা আছে। ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা শ্রুতি ম্যাডাম। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি বলেননি তো? না, বলিনি। ঠিক আছে, 6 নম্বর শ্লোকটা বলা হবে। দেখুন, युधामन्युश्च विक्रान्त युधामन्युश्च विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान् उत्तमोजाश्च वीर्यवान् सौभद्रो द्रौपदेयाश्च भद्रो द्रौपदीयाश्च सर्व एव महारथाः सर्व एव महारथाः। ঠিক আছে। আচ্ছা নেক্সট সুজাতা ম্যাডাম, পরের শ্লোকটা। সুজাতা ম্যাডাম শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, পরের শ্লোক। अस्माकन्तु विशिष्टाये अस्माकन्तु विशिष्टाये तान्निबोधद्विजोत्तमा तान्निबोध द्विजोत्तमा
नायका मम सैन्यस्य नायका मम सैन्यस्य संज्ञार्थन्तान् ब्रवीमि ते। संज्ञार्थं तान् ब्रवीमि ते। ঠিক আছে, নেক্সট স্বপন বাবু, স্বপন মাইতি, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, পরের শ্লোকটা। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ অশ্বত্থামা বিকর্ণশ্চ অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ। সৌমদত্তিস্তথৈব চ। ঠিক আছে। আচ্ছা, সম্ভবত আমাদের মৌমিতা ম্যাডাম, আপনি তখন বলতে পারেননি, এখন স্পিকারটা অন করুন, শোনা যাচ্ছে কি দেখি। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, পরের শ্লোকটা। অন্যে চ বহবঃ শূরা अन्ये च बहवः शूरा মদর্থে ত্যক্তজীবিতাঃ। मदर्थे ततो जीवितः। আচ্ছা, তা দীর্ঘ, তাহলে দীর্ঘটা বলতে হবে, টানতে হবে একটু। মদর্থে ত্যক্তজীবিতাঃ। मदर्थे ततो जीवितः। नानाशस्त्रप्रहरणाः नानाशस्त्रप्रहरानः सर्वे युद्धविशारदाः। सर्वे যুদ্ধবিশারদः। ঠিক আছে। আচ্ছা দেখুন, আজকে আমরা যতটুকু দেখলাম এর মধ্যে যুক্তাক্ষর কিন্তু মানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি আমাদের অন্য যুক্তাক্ষরে কোনো সমস্যা হবে না। যেমন ভীষ্মা বিরক্ষিত মূর্ধন্য শয়ম, আমাকে দুটোই স্পষ্ট উচ্চারণ করতে হবে, সম। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি যুক্তাক্ষর যেটা আসছে মানে যেখানে আর কি মানে অন্তস্থ ইয়কার আর অন্তস্থ বকার, এই দুটো যেখানে যুক্তাক্ষরের অংশ হিসেবে থাকছে সেখানেই আমাদের সমস্যা হচ্ছে। সমস্যা হচ্ছে বলতে সেখানে যেহেতু উচ্চারণটা যদি গোটা গোটা অক্ষরে হয় না, সেখানে সমস্যা হচ্ছে। বাদ বাকিগুলোর ক্ষেত্রে কি, যেমন অশ্বত্থামা তয় থয় আকার, তয় থয় আকার, অশ্বত্থামা তয় থয়, এগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কর্ণশ্চ তালব্যস্য চ। তাহলে আমাদের এই দুটো যুক্তাক্ষর আমরা বেশিরভাগ ক্ষেত্রেই পাবো, ইয়কার এবং অন্তস্থ বকার। আচ্ছা, এই দুটো তাহলে আমরা আজকে একটু ভালো করে দেখে নিই, মানে আমরা প্রত্যেকটা স্বরবর্ণের সাথেই দেখব যাতে আমাদের পুরোপুরি স্পষ্ট হয়, মানে ইয়কার এবং ওয়াকার এই দুটো যুক্তাক্ষর হিসেবে থাকলে কেমন উচ্চারণ করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা দেখবো ইয়কার। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথমে আমরা কি দেখবো? প্রথমে আমরা দেখবো ইয়কারের উচ্চারণ। আচ্ছা, এমনি ইয়কারের উচ্চারণ কেমন হয় বলেছি? ইয়কার মানে ই অ। আমরা যদি হ্রস্ব স্বরবর্ণ ই অ এই দুটোকে একসাথে বলি তাহলে যেটা উচ্চারণটা জানে সেটাই হচ্ছে ইয়কারের উচ্চারণ। ঠিক আছে, ই অ একসাথে বললে ইয়। ঠিক আছে, এখন আমরা প্রত্যেকটা স্বরবর্ণের সাথেই দেখবো। ধরুন এখন কয় জফেলা আছে, কি আছে?
কয় জ ফেলা। তাহলে এখানে স্বরবর্ণ হিসাবে কি আছে? অকার আছে, মানে অকার তো একটা আছে পরে, তাহলে এখানে স্বরবর্ণ হিসাবে অকার দেখছে। তাহলে উচ্চারণটা কেমন হবে? ক ইয়। আমাকে কি বলেছি, সংস্কৃত প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে যুক্তাক্ষরই হোক আর কেবলমাত্র যে কোনো অক্ষর হোক, আমাকে কিন্তু স্পেলিং কিন্তু মানে শ্রোতাকে আমাকে স্পেলিংটা বুঝিয়ে দিতে হবে, উচ্চারণের দ্বারাই বোঝাতে হবে। তাহলে আমাকে যুক্তাক্ষরের ক্ষেত্রেও যুক্তাক্ষরের অংশ যে দুটি অক্ষর হবে সেগুলোর স্পষ্ট উচ্চারণ করে করে দিতে হবে। তাহলে ক ইয় কেমন হবে? কিয়। ক ইয়, কয়ের উচ্চারণ ক, আর ইয়কারের ইয়, তাহলে ক ইয় কেমন হবে? কিয়। তাহলে উচ্চারণটা করলে দাঁড়ায় এরকম একটা কিয়, এরকম কিয়। ঠিক আছে। এখন ধরুন কয় যা ফেলা আকার আছে, এখানে স্বরবর্ণ হিসাবে কি আছে? আকার। উচ্চারণটা তাহলে কেমন হবে? কিয়া। কয় যা ফেলা আকার কিয়া, ই আ, এরকম কিয়া। ঠিক আছে। আচ্ছা, এরপরে ধরুন হ্রস্ব ইকার আছে, উচ্চারণটা কেমন হবে? দেখুন আপনাদের কিন্তু স্পষ্ট করে বুঝিয়ে দিতে হবে, যেটা কয় জফালার হস্যি এটার উচ্চারণ করেই আপনাকে বোঝাতে হবে শ্রোতাকে স্পেলিংটা। তাহলে সেইভাবে আমাদের ওই জন্য আমাদের উচ্চারণে হচ্ছে প্রত্যেকটা অক্ষরই উচ্চারিত হবে। এবারে কোনো কোনো ক্ষেত্রে কি হয়, ওটা সম্ভব হয় না, মানে যেমন কয় জফালার ক্ষেত্রে অকারের ক্ষেত্রে সম্ভব হচ্ছে কিয়, স্পষ্ট ক ইয় উচ্চারণ দুটোই স্পষ্ট হচ্ছে, কিয়া দুটোই স্পষ্ট হচ্ছে। এখন কি এখানের ক্ষেত্রে হচ্ছে সমস্যা কি, এমনি কয় হস্যি উচ্চারণ কেমন হবে? কি। তাহলে যখন মানে জ ফেলা থাকছে, মানে ইয়কার যখন থাকছে যুক্তাক্ষর হিসাবে, তাহলে তার আলাদাটা কি হবে? ওটাকে আমার একটু স্ট্রেস দিতে হবে। মানে কিরকমটা হবে? এমনি কি এর উচ্চারণ কয় হস্যি কি, আর যখন জ ফেলা থাকবে তখন তার উচ্চারণটা কেমন হবে? কি। মানে একটা স্ট্রেস দিতে হবে আমাকে, একটু জোর দিতে হবে ওখানে। এমনি কি আর একটা কি। ঠিক আছে, মানে ব্যাপারটা দুটো ক শোনাচ্ছে এরকম একটা ব্যাপার। কি কি, কয়ের উপর একটু স্ট্রেস দিতে হবে, কারণ এখানে আমার আলাদা করে বোঝানো সম্ভব না। এখানে আমাকে কয় হস্যি কি এটার থেকে শুধু ডিফারেন্স এতটুকু করতে হবে। কয় হস্যি কি থেকে কয় জফলা হস্যি এটা ডিফারেন্ট, সেটা উচ্চারণের মাধ্যমে কিভাবে বোঝাবো? কয় হস্যি কি আর কয় জফলা হস্যি হলে একটু কয়ের উপরে স্ট্রেস দেবো, কি কি, এরকম। বিষয়টা কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। কারণ এখানে আলাদা করে যেহেতু স্বরবর্ণ হিসেবে হ্রস্বইকার আছে, তাই আমাদের ইয়কারের উচ্চারণটা স্পষ্ট হচ্ছে না। যেমন অকার আকারের ক্ষেত্রে আমি স্পষ্ট করে দিতে পারছি, যখন স্বরবর্ণ হিসেবে হ্রস্বইকার থাকছে তখন কিন্তু স্পষ্ট করে বোঝানো সম্ভব না। মানে আমাদের ওটা টেকনিক্যালি মানে কি বলবো, ওটা মানে বাই ডিফল্ট ওটা বোঝানো সম্ভব না, একেবারে স্পষ্ট করে ইয়কারটা উচ্চারণ করা সম্ভব না। তাহলে কিন্তু আমাকে কয় হস্যি কি এটার থেকে ডিফারেন্সটা বোঝাতে হবে। ডিফারেন্স কি? কয়ের উপর আমি স্ট্রেস দেব, কি, এরকম। আর এমনি কি এর উচ্চারণ কি আর একটা কি। বোঝা, আশা করি বোঝা গেছে বিষয়টা। আচ্ছা, এরপরে ধরুন হ্যাঁ স্যার। কয় দীর্ঘি, এটা এরকম এক্সাম্পল আমরা পাবো না খুব একটা, এখানে তাই এখানে একই রকমই কয়ের উপরে স্ট্রেস দিতে হবে। আচ্ছা, এরপরে কয়ের হস্যি উকার, এখানে কেমন হবে উচ্চারণটা? কেমন হবে এটা স্পষ্ট করা যাবে, কি কিউ, মানে ইংরেজিতে কি উচ্চারণ করলে যেমন হয়, ইংরেজির কি উচ্চারণ করলে যা হয় সেটাই। ঠিক আছে, কিউ, এরকম। আচ্ছা, এরপরে ধরুন আসছে একার, কেমন হবে? ক ইয়, দুটো ক ইয় একার কেমন হবে? কিয়ে। কিয় একার হলে কিয়ে, এটা হচ্ছে আমাদের বেশ। ঠিক আছে, এইটা হচ্ছে বেশ, এটাকে ভুলে গেলে হবে না। কিয়, এবারে অন্য স্বরবর্ণ যেমন যেমন আসবে আমাকে সেইভাবে চেঞ্জ করতে হবে। কিয় একার হলে
কিয়ে, আকার হলে কিয়া, উকার হলে কিউ। আশা করি বিষয়টা বোঝা যাচ্ছে। কিয়ে এরকম। আচ্ছা, কয় জা ফেলা ওইকার হলে কেমন হবে? এমনি কয় ওকার উচ্চারণ কই, আর একার থাকলে কিয়া ওইকার কেমন হবে? কিয়ই, কিয়ই। তাহলে কয় হস্যি ওইকার এরকম। ওকার থাকলে কেমন হবে? কিয়া, ওকার হলে, অকার হলে কিয়া, ওকার হলে কিও, কিও। আর কয় জা ফেলা ওকার হলে কিয়া, বেশটা হচ্ছে কিয়া অকার, ওকার হলে কিউ, কিউ। আশা করি তাহলে যুক্তাক্ষর হিসাবে যেখানে যেখানে ইয়কার আসবে এরপর থেকে আমাদের কোনো ভুল হবে না। বেশটাকে মনে রাখবেন, বেশ হচ্ছে আমাদের অকার, অকারটা হচ্ছে আমাদের বেশ। ঠিক আছে? দেখুন ওম, আমরা যে ওম বলি, ওমের প্রথম অক্ষর কি? তিনটে অক্ষর দিয়ে তৈরি, অ উ ম। প্রথম অক্ষর কি? অ। অকার, তাই তো? হ্যাঁ, অকার। তাহলে এই যে আমাদের বলছি ওম, এটাই হচ্ছে মানে সৃষ্টির মূলে, মানে আমরা বলছি এই যে ব্রহ্মের মানে যে ব্রহ্ম, সেটাকে আমরা যেমন আমরা মানে যে কোনো জিনিসের নাম দিই, তাহলে ব্রহ্মের হচ্ছে নাম কি? কোন শব্দ দিয়ে, কোন অক্ষর দিয়ে বা কোন শব্দ দিয়ে বোঝাবো? ওম শব্দ দিয়ে। তার প্রথম অক্ষর কি? অকার। অকারটা হচ্ছে আমাদের ভিত্তি। দেখুন আপনি হচ্ছে আমাদের যত বর্ণ রয়েছে প্রত্যেকটা বর্ণ উচ্চারণের ক্ষেত্রে কিন্তু মানে প্রত্যেকটা বর্ণের উচ্চারণ হচ্ছে পরাধীন। পরাধীন মানে সে যে জায়গা দিয়ে উচ্চারিত হচ্ছে সেটা না, তার অন্য কিছু সাহায্যও লাগছে। কেবলমাত্র অকারটাই হচ্ছে স্বাধীন। অকারের উচ্চারণ হচ্ছে আমরা যে উচ্চারণ জায়গা দিয়ে করছি ওটা ছাড়া আর কিছু লাগছে না। আপনি দেখুন যখন অ বলছেন তখন কিন্তু জিভ স্টিল আছে, জিভ কোনো রকম কিছু হচ্ছে না। অ অ অ, তাহলে শুধুমাত্র ওই কণ্ঠ স্থান দিয়েই অটা উচ্চারিত হয়। অ হচ্ছে একেবারে স্বতন্ত্র, আমাদের সর্বপ্রথম ধ্বনি, ওটা স্বতন্ত্র একেবারে স্বাধীন। কিন্তু বাকি ওই কণ্ঠ দিয়ে আপনি অন্য কোনো বর্ণ উচ্চারণ করুন, কণ্ঠ দিয়ে যেমন ক খ গ ঘ হয়, আপনি জিভটাকে একই রকম স্থির রেখে কিন্তু ক বলতে পারবেন না। তাহলে আমাকে ক খ বলতে গেলে ওই কণ্ঠ উচ্চারণ স্থান দিয়ে আমি অকার ছাড়া অন্য বর্ণ বলতে গেলে আমার কিন্তু জিভের সাহায্য লাগছে, মানে জিভের একটা ফাংশন ওখানে আছে। অয়ের ক্ষেত্রে কিন্তু লাগে না, অয়ের ক্ষেত্রে কণ্ঠ স্থান ওটাই পর্যাপ্ত। ওই জন্য অ হচ্ছে স্বাধীন বর্ণ। ওই জন্য ওমের প্রথম অক্ষর অ। যেটা আর কি আমাদের ব্রহ্ম হচ্ছে যে স্বাধীন, স্বতন্ত্র, সর্বশক্তিমান, এটাকে বোঝানোর জন্যই প্রথম অক্ষর হচ্ছে অ। যে স্বাধীন সে একেবারে স্বতন্ত্র, যে স্বাধীন সেই সর্বশক্তিমান, যে কারোর অধীন না। যাই হোক, তো এখানে আশা করি বোঝা গেছে মানে জিয়াফালার উচ্চারণ ইয়কার থাকলে যুক্তাক্ষর হিসাবে তার উচ্চারণ আমরা কিভাবে করব আমি প্রত্যেকটা স্বরবর্ণ দিয়েই বোঝালাম। প্রত্যেকের স্পষ্ট হয়েছে? এরপরে আমরা অন্তস্থ বকার দিয়ে দেখব। যদি কার কোনো কনফিউশন থাকে বলুন। না স্যার, কোনো কনফিউশন নেই। কারো তাহলে কোনো জিজ্ঞাসা কিছু নেই। আচ্ছা, এবার দেখুন আমরা গীতাতে আজকে যে শ্লোকগুলো দেখলাম সেখানে আমরা যে কয় জায়গায় এরকম পেয়েছি মানে যুক্তাক্ষর হিসাবে ইয়কারটা পেয়েছি। যেমন ফর এক্সাম্পল হচ্ছে বিউঢম, দেখুন দ্বিতীয় শ্লোকে বয় দীর্ঘ জ ফেলা, তাহলে কেমন হবে? বিউ, তাই তো? বিউ বিউ এরকম বললাম। তারপরে এই তালবেশ জ ফেলা ঐকার, কেমন হবে? ঐকার থাকলে শিয়, ঐকার হলে শিয়ই, শিয়ই।
তাহলে পশ্যৈতাম। একই রকম ভাবে আচার্য উপসঙ্গ মিয়া, ময়জা ফেলা কেমন হবে? মিয়া মিয়া। ঠিক আছে, এরকম আরো আছে। মন্যুশ্চ, যুধা মন্যুশ্চ। তাহলে নয় জ ফেলা উকার আছে, এখানে স্বরবর্ণ উকার আছে, তাহলে বেশটা কি আছে? অকার। নিয়া, উকার থাকলে নিউ নিউ। ঠিক আছে, আপনারা ওই অকারটাকে মনে রাখবেন, ওটাকে স্পষ্ট করে বলে তারপরে নিজেরা একটু জাস্ট ওটাকে চেঞ্জ করে নেবেন, দেখবেন ওটাই ঠিক উচ্চারণ। নিয়া ওর সাথে উকারটা লাগালে কেমন হবে? নিউ, এরকম। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে, ইয়া অকারের উচ্চারণ স্পষ্ট হয়েছে সবার। এবার আমরা অন্তস্থ বয়ের উচ্চারণটা দেখবো। যুক্তাক্ষর হিসেবে যখন আমাদের অন্তস্থ বকার আসছে তখন আমরা কিভাবে উচ্চারণ করব, এইরকম আমরা প্রত্যেকটা স্বরবর্ণ দিয়েই দেখব। এরপরে দেখবো আমরা অন্তস্থ বকারের উচ্চারণ। আচ্ছা দেখুন, তাহলে এমনি অন্তস্থ বকারের উচ্চারণ কেমন হয়? অন্তস্থ বকারের উচ্চারণ হচ্ছে দুটো ওষ্ঠ স্পর্শ করবে না, মানে বর্গীয় বয়ের ক্ষেত্রে হচ্ছে দুটো ঠোঁট পুরোপুরি টাচ করবে ব, আর অন্তস্থ বয়ের ক্ষেত্রে ওয়া টাচ করবে না। তাহলে আমরা অন্তস্থ বয়ের উচ্চারণ জানি। তাহলে ধরুন এখন আমাদের আছে ক, তার সাথে ব আছে, তার সাথে ব, এখানে স্বরবর্ণ হিসেবে অকার আছে। তাহলে কেমন হবে? ওয়ের উচ্চারণ কি? ক, ওয়ের উচ্চারণ ও, তাহলে দুটোকে একসাথে করলে কি হবে? ক ও, ক ও ক। কেমন উচ্চারণ হবে? ক। দেখুন দুটোই স্পষ্ট বোঝা যাচ্ছে, ক। তাহলে এটাকে যদি আমরা লিখি এরকম আসছে ক, তাই না? ক, এরকম। আচ্ছা, এরপরে আকার থাকলে কেমন হবে? তাহলে একই রকম ভাবে কুয়া, এরকম হবে কুয়া। আচ্ছা, এরপরে উকার থাকলে কেমন হবে? এই হ্রস্ব ইকার থাকলে কেমন হবে? দেখুন বেশটা দেখুন কি আছে? কুয়া, তাহলে ইকার থাকলে কুই কুই, কুয়া ইকার হলে কুই, মানে কুই, এরকম। একই রকম ভাবে দীর্ঘ থাকলেও একই রকম, কু ই, দীর্ঘ থাকলে টানতে হবে উই, এরকম। আচ্ছা, এরপরে উকার থাকলে কেমন হবে? বেশটা কি আছে আমাদের? কুয়া, উকার থাকলে কু। দেখুন একটা জায়গায় কিন্তু একটা মানে একই রকম আছে। আমাদের যেরকম এইটার ক্ষেত্রে যেরকম আমরা একটা স্ট্রেস দিয়েছিলাম, এটার ক্ষেত্রে কিন্তু আমরা আলাদা করে উচ্চারণ করে বোঝাতে পারিনি। দুটোর একেবারে স্পষ্ট উচ্চারণ হচ্ছিল এমনটা হচ্ছিল না কিন্তু, তাই না? এখানে হ্রস্ব ইকারের ক্ষেত্রে, ইয়কারের ক্ষেত্রে হচ্ছে হ্রস্ব ইয়কারের ক্ষেত্রে আছে, মানে হ্রস্ব ইকারের ক্ষেত্রে হচ্ছে যে আমরা নিয়মটাকে অনুসরণ করেছি ঠিক একই রকম অন্তস্থ বকারের ক্ষেত্রে কিন্তু উকারের ক্ষেত্রে একই রকম। এখানে কিন্তু আলাদা করে আর বোঝাতে পারবে। দেখুন কুয়া উকার থাকলে কু, এখানে আলাদা করে কিন্তু মানে বকারটা আলাদা করে উচ্চারণ হচ্ছে, এটা বোঝানো খুব মানে পারবো না আমরা, এটা সম্ভব না। তাহলে এটাকে আমাকে কিভাবে বোঝাতে হবে? এমনি কয় হস্যকারের উচ্চারণ হচ্ছে কু, তাহলে আমাকে ওই কয়ের উপরে স্ট্রেস দিতে হবে, এরকম কু ওয়া কু, একটু স্ট্রেস দিয়ে বলতে হবে। আচ্ছা, এরপরে ধরুন উকার হলো, এবারে একার।
একারের কেমন হবে? কুয়া, এটা বেশ, তাহলে বিয়ে। কুয়া একার হলে বিয়ে, তাহলে কু এ বিয়ে। আচ্ছা, এরপরে ওইকার হলে কেমন হবে? কুয়া বেশ, তাহলে ওই ওই, তাহলে কু ওই ওই। এরপরে ওকার কেমন হবে? ওয়া, ওকার হলে ও ও ও, আর ওকার হলে একই রকম ভাবে ও ও, এরকম। আচ্ছা, কারো কোনো কনফিউশন আছে? অন্তস্থ ইয়া, অন্তস্থ ব, দুটোর উচ্চারণে যুক্তাক্ষরের ক্ষেত্রে যখন হবে, স্বতন্ত্রভাবে তো আমরা জানি উচ্চারণ কেমন হয়, ইয়া আর ও। যুক্তাক্ষরের ক্ষেত্রে কেমন উচ্চারণ হবে আমি প্রত্যেকটা স্বরবর্ণের সাথেই দেখালাম। কারো উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে? যখন আমি বলছিলাম প্রত্যেকে আশা করি বলেছেন নিজেরা একটু। কারো কোনো অসুবিধা হয়েছে? না স্যার, ঠিকই আছে। এগুলো কিন্তু অভ্যাস করতে হবে। এখন হয়তো কেবলমাত্র যখন বলছেন তখন হয়ে যাবে, কিন্তু একটু বারবার আমাদের অভ্যাস করলে তবে আমরা যেটা মানে শ্লোকের ক্ষেত্রে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো, নাহলে হবে না। শ্লোক বলার ক্ষেত্রে কিন্তু হবে না, আসবে না তখন। ওই জন্য আমাদের একটু অভ্যাসটা সেভাবে করতে হবে, বেশি বেশি করে করতে হবে, যাতে শ্লোক বলার সময় আমাদের এইগুলোকে অ্যাপ্লাই করতে পারি ঠিকঠাক। যে স্যার এগুলো অভ্যাস শিখছি করার আমরা, জন্য ওটাই শিখতে হবে। শ্লোকটাই বলতে এই বিষয়গুলোকে বারবার অ্যাপ্লাই বলতে করতে হবে হবে না? স্যার। আচ্ছা, এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই এটার। যেমন আমরা যে কটা শ্লোক পড়েছি আজকে, এখানে যেমন এসছে যে কিছু কিছু জায়গায় দেখুন, যেমন এসছে আপনার হ্যাঁ, দৃষ্ট্বা, টয় বয় আকার আছে, তাহলে কেমন হবে? টুয়া, মানে টয় বয় আকার থাকলে কেমন হতো? টুয়া, আকার হলে টুয়া, টু আ, টুয়া, দৃষ্ট্বা, এরকম। একই রকম ভাবে আর এক্সাম্পল, হ্যাঁ, মহেশ্বসা, মূর্ধন্যশয় ও, তাহলে কেমন হবে? অকার থাকলে কেমন হতো? শুয়া, আকার আছে শুয়া, শুয়া। আচ্ছা, এরপরে আছে ধরুন হ্যাঁ, দয় বয় হস্যি, এখানে কেমন হবে? তাহলে অকার থাকলে দুয়া, ইকার থাকলে দু ই, তাহলে দুই, দু ই দুই। একটা জিনিস খেয়াল করুন, ইকারের ক্ষেত্রে হচ্ছে হ্রস্ব ইকার আসছে, আর উকারের ক্ষেত্রে হচ্ছে হ্রস্ব উকার আসছে, তাই না? তেমন কিছু আলাদা কিছু নেই। যেটা প্রথম বর্ণ তার সাথে যখন অন্তস্থ বকার আসছে তখন আমাকে প্রথম বর্ণের সাথে যুক্তাক্ষরে যেটা প্রথম বর্ণ হবে তার সাথে উকার যোগ করতে হবে যখন অন্তস্থ বকার আছে, আর যখন অন্তস্থ ইকার আছে তখন প্রথম মানে যেটা যুক্তাক্ষরে যেটা প্রথম বর্ণ তার সাথে ইকার যোগ করতে হবে, এবং তারপরে যেমন স্বরবর্ণ আছে সেটাকে বলতে হবে। যেমন এখানে কি আছে? দু, তাহলে দয় বয় আছে, ইকার আছে, তাহলে কেমন হবে? বকারটা দয়ের সাথে উকার হয়ে যাচ্ছে, তাহলে দু ই, তাহলে ওটাকে বললে একসাথে বললে দুই, ঠিক আছে? আচ্ছা, এরপরে তালব্য ব, তাহলে কেমন হবে? স ব, শুয়া, বকারটা উকার হয়ে যাচ্ছে, সু অ, শুয়া, ঠিক আছে? বোঝা গেছে তাহলে? এটার ক্ষেত্রে কারো কোনো অসুবিধা আশা করি নেই। আর স্যার আপনি শুনতে পাচ্ছেন? একটু নিজেরা একটু অভ্যাস করবেন, হয়ে যাবে। আচ্ছা, এরপরে যেটা আমরা আজকে দেখবো আর একটা জিনিস, বিসর্গের উচ্চারণ। মানে বিসর্গের উচ্চারণ বলতে আমরা বিসর্গকে বলেছি আমরা হকার বলতে। এবার আমরা হকার, বিসর্গকে তো হকার বলবো, কিন্তু কোন স্বরবর্ণের সাথে আমরা কিভাবে অ্যাপ্লাই করব, আচ্ছা, এটা জাস্ট একটু আমি একটা জিনিস শেয়ার করছি, ওটা একবার একটু পড়বেন। আমি এরকম লিখে লিখে প্রত্যেকটা স্বরবর্ণের সাথেই বোঝাবো।
আচ্ছা, এই যে থার্ড পয়েন্ট যেটা আছে, এটা একটু কেউ পড়ুন, প্রথম প্যারাগ্রাফটাই পড়বেন। বিসর্গের উচ্চারণ স্যার পড়ছি। কে ম্যাডাম পড়ছেন? হ্যাঁ, বিসর্গের উচ্চারণ হকারের মতো হবে, যেমন রাম। কে ম্যাডাম? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন স্যার? আচ্ছা, আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, বাকি একজন কেউ কিছু বলুন। হ্যালো স্যার শোনা যাচ্ছে? স্যার হ্যালো হ্যালো, স্যার, হ্যাঁ, শোনা যাচ্ছে ম্যাডাম, বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন শুনতে স্যার? পাচ্ছেন স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, বিসর্গের উচ্চারণ হকারের মতো হবে, যেমন রাম। এখানে উচ্চারণটি হবে রামহ, অর্থাৎ যে স্বরবর্ণের পরে বিসর্গ থাকবে, বিসর্গের স্থানে হকার বসিয়ে হকারের পরে সেই স্বরবর্ণটি যুক্ত করে উচ্চারণ করতে হবে, যেমন রামহ। এখানে অকারের পরে বিসর্গ আছে, তাই তাই হকারের সাথে অকার যুক্ত হয়ে রামহ এরকম উচ্চারণ হবে। হরি, এখানে ইকারের পরে বিসর্গ আছে, তাই হকারের সাথে ইকার যুক্ত হয়ে হরিহি এরকম উচ্চারণ হবে। ঠিক আছে। এই যে নিয়মটা আমরা পড়লাম, এটা কিন্তু সমস্ত স্বরবর্ণের পরে, মানে সমস্ত স্বরবর্ণের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল না, ব্যতিক্রম যে একটা জায়গা আছে। মানে সেটা কি আমরা প্রত্যেকটা স্বরবর্ণ এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝবো। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে, ওয়ার্ডের যেটা ওয়ার্ড ফাইল আছে ওটা? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে। স্যার আমি একটা কথা বলেছিলাম, এখন শুনতে পাচ্ছেন? আপনি তখন বোধহয় শুনতে না, পাচ্ছিলেন না। তখন শোনা যায়নি, এখন বলুন। হ্যাঁ, বলছিলাম যে ওই যে আপনি ওই কয়ের সঙ্গে অন্তস্থ ব বা কয়ের সঙ্গে ইয় যে যে- যে- যে যোগ করে করে উচ্চারণ করতে বললেন না, প্র্যাকটিস করতে, হ্যাঁ, সেটা হ্যাঁ, কি ওই হ্যাঁ। শ্লোক গুলো পড়ে পড়ে প্র্যাকটিস করতে হবে না? হ্যাঁ, না আমাদের তো শ্লোকে অ্যাপ্লাই করতে হবে। এখন এই হ্যাঁ, একটু মানে কেবলমাত্র যেমন আমরা মানে হ্রস্ব দীর্ঘের জন্য যেরকম ক কা পড়েছি, সেরকম এখন শুধুমাত্র এগুলোকে অভ্যাস করতে হবে একটু। আচ্ছা, ও শুধু এরকম ভাবে হ্যাঁ, উচ্চারণ করে শ্লোকে তো অ্যাপ্লাই করবেন। দীর্ঘি এরকম করে করে করলেও হবে। ও আচ্ছা, এখন ঠিক এইরকম ভাবে একটু অভ্যাস করে নিয়ে তারপরে শ্লোকে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে। একেবারে প্রাথমিকভাবে যখন শ্লোক বলতে যাবেন তখন জিনিসটা হবে না, মানে হয়তো হবে, কিছুটা হবে, অতটা স্পষ্ট হবে। আচ্ছা, বিসর্গের উচ্চারণের নিয়ম কি বললাম? আচ্ছা, আমরা জানি যে বিসর্গ অবশ্যই একেবারে তো কোনো ব্যঞ্জন বর্ণের পরে তো বিসর্গ আসবে না। যেমন ধরুন মরুৎ শব্দ, এখানে কি কোনো বিসর্গ আসবে কখনো? আসবে না। তাহলে কোনো না কোনো স্বরবর্ণের পরেই বিসর্গটা আসবে। তাহলে যদি অকারের পরে বিসর্গ হয়, যেমন রাম, এখানে যদি বিসর্গ আসে, অকারের পরে আসছে, এখানে অকারের পরে এখানে বিসর্গটা এসছে, তাহলে তার আমাদের কি নিয়ম কি আছে? যে স্বরবর্ণের পরে বিসর্গ আছে, বিসর্গের জায়গায় আমি হকার নেব, অর্থাৎ বিসর্গটা আমি হকার দিয়ে রিপ্লেস করব। তাহলে রাম হ, তাহলে হকারটা ব্যঞ্জন বর্ণ, তাহলে আমি এটাকে উচ্চারণ করতে পারবো? মানে কেবলমাত্র হকার কি উচ্চারণ করা সম্ভব? সম্ভব না। তাহলে আমাকে কোনো না কোনো একটা স্বরবর্ণ তার সাথে যোগ করতে হবে। তাহলে সেটা যে স্বরবর্ণের পরে বিসর্গ আছে সেই স্বরবর্ণই আসবে, তাহলে অকার আসবে। তাহলে তাহলে কেমন হবে? রাম হ। তো একই রকম ভাবে
যদি আকার থাকে তাহলে কি হবে? রামা হা। এবারে আকারের ক্ষেত্রে যেটা আপনাদের একটু মাথায় রাখতে হবে, টেকনিক্যাল ব্যাপার আছে এখানে। আমরা কি জানি যে দীর্ঘ বর্ণ টানতে হবে, তাই তো? একটু সময় নিয়ে উচ্চারণ করতে হবে, সবাই জানি আমরা। তাহলে এখানে এখন দুটো আকার এসছে। মায়ের আকারটা তো আছে অলরেডি, মা। এবারে বিসর্গের জায়গায় হওয়া নিয়েছি, তারপরে আকার নিয়েছি। তো আপনাদের যখন এইরকম বিসর্গকে যখন হকার দিয়ে রিপ্লেস করবেন এবং সেটা দীর্ঘ বর্ণের পরে হবে, তখন কিন্তু হকারের পরে যে দীর্ঘটা সেটাকে আর টানবেন না, ঠিক আছে? মানে ওটা আমরা ওই যে অংশটা, এই যে আকারটা এসছে, সেটা কি মাত্র মানে কিসের জন্য? শুধুমাত্র হকারের উচ্চারণটাকে সাপোর্ট দেওয়ার জন্য। এই আকারটা কিন্তু অরিজিনাল আকার না, এটা একটা জাস্ট একটা স্বরবর্ণ লাগে তার জন্য। তাহলে এই আকারটার কিন্তু এই দীর্ঘ ব্যাপারটা নেই, দীর্ঘ ব্যাপারটা উচ্চারিত হবে। তাহলে কেমন হবে? রামা দুটো উচ্চারণ হবে দীর্ঘ, রামা হাটা কিন্তু আর দীর্ঘ হবে না, এরকম না, রামা হা এরকম, রামা হা, ব্যাস এতটুকু। তাহলে দীর্ঘ বর্ণের পরে যখন আসবে বিসর্গ, তখন কিন্তু বিসর্গকে হকার দিয়ে রিপ্লেস করে দীর্ঘ বর্ণটা নেবেন, কিন্তু সেটাকে টানবেন না। মানে স্বাভাবিক যে দীর্ঘ বর্ণ টেনে উচ্চারণ করতে হয় সেরকম হবে না, ওটা শুধুমাত্র আমাকে হকারের উচ্চারণটাকে সাপোর্ট দিচ্ছে, ঠিক আছে? এরপরে ধরুন ইকার এসছে। ইকার হলে কেমন হবে? বললাম ইকার এসছে মানে তাহলে বিসর্গের পরে বিসর্গের জায়গায় হ আসছে আর ইকার আসবে, তাহলে হরিহি। একই রকম যদি দীর্ঘ যদি আসে, ঠিক আছে? দীর্ঘ যদি আসে, যেমন নদীহি, এটার উচ্চারণ কেমন হবে? নদী হি, অ্যাকচুয়ালি হ্রস্ব হবে, উচ্চারণটা হ্রস্ব, নদীহি। এবার আকারের ক্ষেত্রে তো আর আকারটা আমরা ওই রকম অকার বলছি না, রামা হ এরকম তো বলছি না, আকারই বলছি, এটাকে টানা যাবে না। কিন্তু এখানে আমি হয় হ্রস্বই লিখতে পারি, কোনো অসুবিধা নেই, কারণ অ্যাকচুয়ালি উচ্চারণ তো এটাই করছি, হ্রস্ব। দীর্ঘ লিখলেও উচ্চারণটা হ্রস্বই করবো, তাহলে নদীহি এরকম। আচ্ছা, এরপরে ধরুন উকার আছে, তাহলে কেমন হবে? সাধু হু, তাই তো? দীর্ঘ হলে কেমন হবে? বধূ হু এরকম। আচ্ছা, এরপরে আসছে ধরুন রিকার যদি আসে, তাহলে কেমন হবে? মাতৃ, এখানে কিন্তু এরকম না, মাতৃ রি এরকম না, এটা ব্যতিক্রম। কি হবে? মাতৃহি, এখানে হ্রস্ব ইকার হবে, ঠিক আছে? এখানে কিন্তু ওই যে স্বাভাবিক যে নিয়মটা কি হয় না, বিসর্গের জায়গায় হকার বসিয়ে বিসর্গের পূর্বে থাকা যে স্বরবর্ণ সেটাকেই নিতে হবে, এই যে স্বাভাবিক নিয়ম সেটা এখানে হবে না, তাহলে এটা ব্যতিক্রম জায়গা, ঠিক আছে? তাহলে রিকার যখন থাকবে তখন কিন্তু আমরা হ্রস্ব ইকারটাকেই নেব, মাতৃহি। আচ্ছা, এরপরে একার থাকলে কেমন হবে? ধরুন হরে হে, কেমন হবে? তাহলে একারই হবে, হরে হে। এরপরে ধরুন আছে আমাদের ঐকার। ঐকার থাকলে কেমন হবে? ধরুন রামৈ, এখানে কেমন হবে? রামৈ হই এরকম না, কেমন হবে? এখানে হ্রস্ব ইকার নিতে হবে, ঠিক আছে? রামৈ হি এরকম। ওকার থাকলে কেমন হবে? ওকার থাকলে ওকারই হবে, সাধো হো, সাধো হো। আর ওকার থাকলে তাহলে কি হবে? ওকার থাকলে গৌ হৌ এরকম না, কি হবে? গৌ হু, ঠিক আছে? তাহলে বোঝা গেছে। তাহলে ব্যতিক্রম জায়গা কোনগুলো? এটা একটা ব্যতিক্রম জায়গা, এটা একটা ব্যতিক্রম জায়গা, এটা একটা ব্যতিক্রম জায়গা। বাদবাকির ক্ষেত্রে কিন্তু সেই আমাদের যে নিয়মটা রয়েছে। আর এইগুলো মাথায় রাখতে হবে যে এগুলোকে আমি টানবো না,
এই জায়গাগুলোর ক্ষেত্রে কিন্তু টানা যাবে না। দীর্ঘের ক্ষেত্রে সেটাকে হ্রস্বই বলতে হবে। এটাকেও হ্রস্ব বলতে হবে। আচ্ছা, তাহলে বিস্বর্গের উচ্চারণটা কেমন হবে প্রত্যেকে স্পষ্ট হয়েছে? কারো কোনো প্রশ্ন আছে? যদি কারো কোনো প্রশ্ন থাকে বলুন। আচ্ছা, তাহলে আমরা আজকে কি কি শিখলাম? যকার, অন্তস্থ বকার আর বিসর্গের উচ্চারণ কেমন ভাবে হবে, তাই তো? কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। এগুলো কিন্তু শ্লোকে অ্যাপ্লাই করতে হবে, তাই আপনাদেরকে একটু বারবার অভ্যাস করতে হবে। স্যার একটা কথা বলবো? অবশ্যই বলুন। হ্যাঁ, এত সুন্দর আপনি বলেন, এরপরে আর কি বলবো? এরপর যদি আমরা না শিখতে পারি আর কিছু, আমাদের মানে দুর্ভাগ্য। কি করার নেই। আমাদের প্র্যাকটিসের এত অভাব, সত্যি মানে এত ভেঙে ভেঙে বোঝানো, মানে কল্পনা করা যায় না স্যার। ঠিক আছে, একটু প্রত্যেকেই আমরা সবাই ব্যস্ত, সব নিজের জীবনে সবাই তো ব্যস্ত। একটু টেকনিক্যাল জিনিসগুলো মাথায় রাখবেন এবং যখন শ্লোক পড়বেন একটু থিওরি গুলো মাথায় রেখে রেখে পড়বেন। মানে প্রথমত আমাদের একেবারে আনকনসিয়াস মাইন্ডে আমরা অত ভালো করে বলতে পারবো না। একেবারে প্রথম যখন শ্লোক পড়বেন একটু ওই জন্য প্রথম যখন বলবেন শ্লোকগুলো একটু ধীরে ধীরে পড়ার চেষ্টা করবেন, যাতে আমরা ওইগুলোকে অ্যাপ্লাই করে করে পড়তে পারি। ঠিক আছে, তারপরে আমাদের ব্রেনে অটোমেটিক করে সেট হয়ে গেলে আস্তে আস্তে তখন দেখবেন আপনি আনকনসিয়াস মাইন্ডেই ঠিকঠাক বলতে পারছেন। ঠিক আছে স্যার। আচ্ছা, আজকে আমরা আরেকটা জিনিস দেখবো, আমাদের একটু আরেকটা স্তোত্র দেখবো, একটু সময় একটু আছে। আচ্ছা, গুরু স্তোত্র দেখবো একটু আজকে আমরা। প্রত্যেকে জানেন গুরু স্তোত্র, সবাই শুনেছেন। আচ্ছা, গুরু স্তোত্র মানে আমরা যেমন আমরা শঙ্করাচার্যের রচিত অনেক স্তোত্র পাই, অর্থাৎ কোন একটা লেখকের তিনি কয়েকটা শ্লোক নিয়ে, স্তোত্র বলতে কি, স্তোত্র হচ্ছে কয়েকটা শ্লোকের সমষ্টি। গুরু স্তোত্র মানে তাহলে আমাদের যে কোনো স্তোত্রের যখন নাম পাই আমরা, যেমন আমাদের শঙ্করাচার্যের অনেক স্তোত্র রয়েছে, এরকম অন্যান্য স্তোত্র সব রয়েছে। তো বা আমাদের রামকৃষ্ণ মিশন এরকম ঠাকুরকে নিয়ে, মাকে নিয়ে, স্বামীজিকে নিয়ে, যেমন বিবেকানন্দ সুপ্রভাতম, সারদা দেবী স্তোত্র, এরকম প্রচুর স্তোত্র রয়েছে। হ্যালো স্যার, আমি আমার মোবাইলে তো আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। এখন স্ক্রিনে কিছু নেই। ও আচ্ছা, স্ক্রিনটা এখন আমারও হঠাৎ করে চলে গেল দেখছি। স্ক্রিনে এখন কিছু নেই ম্যাডাম। ওকে স্যার, ওকে স্যার, ওকে। আচ্ছা, তো গুরু স্তোত্র কিন্তু তাহলে ওগুলো কি, ওগুলো হচ্ছে কোনো একটা লেখকের উনি কয়েকটা শ্লোক
আর একটা সমষ্টি, একটা নাম আছে, স্তোত্রের নাম আছে। গুরু স্তোত্র কিন্তু ঠিক এরকম কোনো পার্টিকুলার একটা লেখকের কয়েকটা শ্লোকের কালেকশন, সেটা গুরু স্তোত্র এরকম না। গুরু স্তোত্র হচ্ছে আসলে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন, মানে আমাদের মোট কথা হচ্ছে সংস্কৃত বাংময়ে আমরা গুরুকে নিয়ে, মানে গুরুর প্রতি শ্রদ্ধা অর্পণ করে যত শ্লোক লেখা হয়েছে তাদের একটা কালেকশন, মানে সেটা লেখক ভিন্ন ভিন্ন হতে পারে, তা তাদের একটা কালেকশন, সেটাকে আমরা বর্তমানে গুরু স্তোত্র এই নামে পাই। এটা কোনো পার্টিকুলার লেখকের মানে লেখা এরকম না, এটা হচ্ছে এই গুরুকে শ্রদ্ধা করে যত এরকম শ্লোক লেখা হয়েছে তাদের একটা কালেকশন। ওই জন্য দেখবেন আপনারা বিভিন্ন বইয়ে গুরুস্তোত্রের সংখ্যাটা, শ্লোকের সংখ্যা বিভিন্ন পাবেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে আসলে মানে গুরু মাহাত্ম্য লোক যত শ্লোক আছে তাদের একটা কালেকশন। আচ্ছা, তো আমি যেভাবে বলেছিলাম যে আমরা অথ শব্দ দিয়েই যে কোনো স্তোত্র হোক, যে কোনো কিছু যখন পড়া শুরু করব তার সাথে অথ শব্দ দিয়েই বলবো। ঠিক আছে, তাহলে এখানেও তো একই রকম। কিরকম বলবো? অথ গুরু স্তোত্রম। আচ্ছা, এবার বাংলাতে বললে স্তোত্র, গুরু স্তোত্র আমরা এরকম বলি, কিন্তু সংস্কৃতে যখন বলবো সেটা হচ্ছে গুরু স্তোত্রম, এরকম বলতে হয়। কেন না, স্তোত্র শব্দ হচ্ছে নপুংসক লিঙ্গের শব্দ, তো আমাদের টেকনিক্যাল যাওয়ার দরকার নেই। আমরা গুরু স্তোত্রম, যে স্তোত্র শব্দের সাথে মকার জুড়ে দিয়ে বলবো। ঠিক আছে, তাহলে গুরু স্তোত্রম এরকম। তাহলে অর্থাৎ গুরু স্তোত্রম, এটাও অনুষ্টুপ ছন্দেই আছে। আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার আমরা যে শ্লোকগুলো পড়লাম সেগুলো যেমন অনুষ্টুপ ছন্দে ছিল, এগুলো অনুষ্টুপ ছন্দেই আছে। মানে ঠিক একই রকম ভাবে এরকম, মানে অ্যাট এ টাইম আমরা যতটুকু অংশ বলবো সেটাকে আমরা 4টে পার্টে বলবো। কিরকম? এরকম দেখুন এখানে, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমঃ। এখানে একটা পার্টিকুলার মানে যুক্তাক্ষরের ক্ষেত্রে আমাদের একটা কনফিউশন আছে, অনেকেরই কনফিউশন আছে, মানে সংস্কৃতেও যারা আছেন অনেকে, তাদেরও কনফিউশন থাকে এই বিষয়টা নিয়ে। মানে এই যে ব্রহ্ম বা ব্রাহ্মণ শব্দে আমরা উচ্চারণটা কেমন করব, মানে ব্রাহ্মণ শব্দের যদি আমরা স্পেলিংটা যদি দেখি, বা ব্রহ্ম শব্দের একটু খেয়াল করে দেখুন। আমি ওখানে আবার ওয়ার্ড ফাইন্ডারে দেখছি, ওটা এই বিষয়টা একটু জানা দরকার। আচ্ছা, ব্রহ্ম শব্দের মানে বারবার আমি ক্লাসে যেটা বলে এসেছি কি, আমাদের সংস্কৃতে হচ্ছে যেমন স্পেলিং তেমন প্রোনাউন্সিয়েশন, আর যেমন প্রোনাউন্সিয়েশন সেটাই স্পেলিং, সেটা কিন্তু পারফেক্ট হতে হবে। পারফেক্ট স্পেলিং, তার প্রোনাউন্সিয়েশনটাও পারফেক্ট করতে হবে। আর পারফেক্ট প্রোনাউন্সিয়েশন হলে সেটা শ্রোতা মানে শুনেই বুঝে যাবে তার স্পেলিংটা কি, বা জেনে যাবে। তো এখন তাহলে যদি যেমন বানান তেমনই উচ্চারণ হয়, তাহলে যেমন ক্রমে বানান আছে, মানে বানানটা আমাদের প্রত্যেকটা অক্ষর যে ক্রমে আসছে, মানে যুক্তাক্ষর বা কেবলমাত্র যে অক্ষর যে ক্রমে আসবে আমি সেই ক্রমেই উচ্চারণ করব। তাহলে আমাদের ব্রহ্ম শব্দের ক্ষেত্রে যদি আমরা স্পেলিংটা দেখি, স্পেলিংটা কিরকম আছে? স্পেলিং হচ্ছে, দেখুন যদি দেখি, আগে হ আসছে, তাই না? মানে উচ্চারণের যদি আমরা স্পেলিং এর ক্ষেত্রে যদি আমরা অক্ষরের ক্রম দেখি, সেটা হচ্ছে আগে মানে এরকম আছে, র, তারপরে হ, তারপরে ম, তারপরে অ, এই হচ্ছে অক্ষরের ক্রম। তাহলে এটার উচ্চারণটা কেমন হবে? যদি যেমন স্পেলিং তেমন উচ্চারণ হবে, এই নিয়মে যদি চলে, তাহলে কেমন হবে? ব্রহ্ম, তাই না? উচ্চারণটা এরকম হবে, আগে হ আসবে, ব্রহ্ম, এরকম।
তাই তো? তো সেটা কিন্তু হবে না, মানে সংস্কৃতের ক্ষেত্রে এই একটা জায়গা ব্যতিক্রম, যেখানে স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ এবং বানান দুটো কিন্তু একই তালে চলছে না। এই একটা জায়গাতেই ব্যতিক্রম। কোন জায়গাটাতে? না, যেখানে হচ্ছে যুক্তাক্ষর হিসাবে হচ্ছে, মানে যুক্তাক্ষর হিসাবে দুটো অংশ থাকতে হবে। একটা হচ্ছে ফার্স্ট অক্ষর, মানে সিচুয়েশনটা এরকম, যুক্তাক্ষরের প্রথম বর্ণ থাকবে হকার, আর যুক্তাক্ষরের পরবর্তী বর্ণ থাকবে যে কোনো বর্গীয় পঞ্চম বর্ণ। এই জায়গাটাতে হচ্ছে ব্যতিক্রম, অর্থাৎ এখানে যেমন বানান তেমন উচ্চারণ হবে না। অর্থাৎ কি হবে, এখানে হচ্ছে উচ্চারণ বানান অনুযায়ী আগে হকার আসছে, পরে বর্গের পঞ্চম বর্ণ, মটা হচ্ছে বর্গের পঞ্চম বর্ণ, কিন্তু উচ্চারণটা হবে রিভার্স, আগে ম তারপরে হ। মানে ঠিকঠাক উচ্চারণটা হচ্ছে রিভার্স করতে হবে আমাদের, কি আগে ম তারপরে হ। এই একটা জায়গাতেই হচ্ছে ব্যতিক্রম। ঠিক আছে? এবার এটার পিছনে একটা যুক্তি আছে। আমাদের বেদের হচ্ছে, মানে বেদের দেখবেন আমাদের বেদাঙ্গ মোট 6টি রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে শিক্ষা, তাই না? 6টা বেদাঙ্গের মধ্যে একটা হচ্ছে শিক্ষা। শিক্ষা বেদাঙ্গে কি করা হয়? শিক্ষা বেদাঙ্গে হচ্ছে এই উচ্চারণটা কেমন হবে, মানে সায়েন্স অফ প্রোনাউন্সিয়েশন, উচ্চারণের বিজ্ঞান, সেটাই হচ্ছে আমাদের এই শিক্ষা বেদাঙ্গে রয়েছে, কিভাবে কোন বর্ণ উচ্চারিত হবে। সেখানে এটা মানে ডাইরেক্টলি এই বিষয়টা বলা হয়নি, যা মানে আমার এখানে যুক্তাক্ষর হিসাবে যখন আগে হকার থাকবে পরে বর্গের পঞ্চম বর্ণ থাকবে, সেখানে এইরকম উল্টে পাল্টে দিতে হবে, এটা কিন্তু ওই শিক্ষা গ্রন্থ বলতে আমাদের পাণিনীয় শিক্ষা, সেখানে ডাইরেক্ট এই বিষয়টা বলা হয়নি, কিন্তু সেটাকে ইনডাইরেক্টলি বুঝিয়ে দেওয়া হয়েছে। কিভাবে? আচ্ছা, এমনি ধরুন আমাদের হকারের উচ্চারণ স্থান কি? হকারের উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ, ঠিক আছে? আর মকারের উচ্চারণ স্থান কি? মকারের উচ্চারণ স্থান হচ্ছে, এটা আমাদের যেটা না জানলে হবে, মানে আমাদের এই মানে কনটেক্সটে লাগবে না যেটা, ঠিক আছে? তাহলে উপপদ বানিয়ে নাম ওষ্ঠ। আচ্ছা, এখন এটা আমাদের এই কনটেক্সটে লাগবে না, যদিও কি বলা হয়েছে একটু খেয়াল করে দেখুন। আমি যদি আগে হকার বলি তাহলে কি হচ্ছে? হ। ব্রহ্ম শব্দ বলুন, ব্রহ। তাহলে আমি যে হকারটা বলছি সেটা, যদি হকারটাকে আগে বলি সেটা কিন্তু টেকনিক্যালি কণ্ঠ দিয়েই হচ্ছে, মানে হ যে জায়গা দিয়ে হওয়া উচিত সেই জায়গা দিয়েই হচ্ছে আগে বললে। ব্রহ্ম, ব্রহ্ম। দেখুন হকারটার কিন্তু স্যার, হ্যালো এই পার্টিকুলার কনটেক্সটে হচ্ছে আমার, লাইনটা কেটে গেল মনে হচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে এবার। আচ্ছা, সেখানে কি বলা হয়েছে, এই পার্টিকুলার কনটেক্সটে কি করতে হবে আমাকে? এই পার্টিকুলার কনটেক্সটে হকারের উচ্চারণ স্থানটা যেটা নর্মালি কণ্ঠ, সেটা কণ্ঠ না। কি হবে সেটা? এই পার্টিকুলার কনটেক্সটে হকারের উচ্চারণ স্থানটা হবে আমাদের বক্ষ প্রদেশ। এবারে আপনাকে যদি বলা হয় যে আপনি যে ক্রমে স্পেলিংটা আছে সেই ক্রমেই বলবেন, কিন্তু হকারটাকে বলতে হবে বক্ষ প্রদেশ, মানে বুকের ওখান থেকে বলতে হবে, তাহলে কিন্তু আপনি যদি হকারটাকে আগে বলেন সেটা কোনো মতে সম্ভব না। আগে বললে কিন্তু কণ্ঠ দিয়েই হবে। আপনি যদি মকারটাকে আগে বলেন, হকারটাকে পরে বলেন, দেন কিন্তু হকারটাকে আপনি ওই বক্ষ প্রদেশ দিয়ে বলতে পারবেন। দেখুন ব্রহ্ম, যখন আগে মহা বলছি তখন কিন্তু হটা টেকনিক্যালি বুকের ওখান থেকেই হচ্ছে, পরে যখন হকারটাকে বলছি আগে মহা বলছি, কিন্তু আগে হ বলতে গেলে কোনোভাবেই বক্ষ প্রদেশ দিয়ে হকারটা উচ্চারণ করা সম্ভবই না।
তাহলে ওখানে কিন্তু, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, হ্যাঁ বোঝাও গেল স্যার। আচ্ছা পরে তাহলে হও ওই বললাম এটা হচ্ছে ওখানে ডাইরেক্ট বলে দেওয়া হয়নি, কিন্তু এমন একটা কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে, সেই কন্ডিশনটাকে আমাকে ফিল আপ করতে হলে আমাকে আগে মকারটাকেই বলতে হবে। আশা করি বিষয়টা বোঝা গেছে। হ্যাঁ হ্যাঁ বোঝা গেছে, পরে হ বললে ওখানে মানে বৃক্ষ প্রদেশ থেকে। হ্যাঁ, তাহলে বক্ষ প্রদেশ থেকে হওয়াটা সম্ভব, আগে হ বললে কোনোভাবেই সম্ভব না। তাহলে আমাদের একটা কন্ডিশন দিয়েছে, এমন কন্ডিশন দিয়েছে যেখানে আমাকে এই পার্টিকুলার জায়গাতে আমাকে যেমন স্পেলিং সে অনুযায়ী চললে হচ্ছে না। ঠিক আছে, তাহলে আজ থেকে কি বলবেন, ব্রাহ্মণ বা ব্রহ্ম শব্দের ক্ষেত্রে আগে মকারটা আসবে, পরে হ আসবে, যেমন স্পেলিং সেই ক্রমে বলা যাবে না, সেটা ভুল। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, সম্ভবত নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার শোনা হ্যাঁ, যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ঠিক আছে, বেশ। তাহলে আমরা আমাদের এই যে শ্লোকে যেটা পেলাম একটা এরকম, মানে শ্লোকে আমাদের এই মানে গুরুস্তোত্রে এরকম এসছে, তাই না, ব্রহ্ম শব্দ আসছে, তাহলে কিরকম এখানে আগে আমি মকারটাকেই বলবো। দেখুন, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমঃ। ঠিক আছে, শোনা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আমি আপনাদেরকে তাহলে গুরুস্তোত্র এটার পিডিএফ পাঠিয়ে দেবো, আর এটার আমি ভয়েস রেকর্ডিংও পাঠিয়ে দেবো। তাহলে এটা শুনে শুনে প্রত্যেকে অভ্যাস করুন আগামী বুধবার পর্যন্ত, মানে মঙ্গলবার পর্যন্ত। তারপরে আমি আপনাদেরকে পুরো শ্লোকটা আপনারা অভ্যাস করবেন, আর গীতা যতগুলো হয়েছে সেগুলোরও ভয়েস রেকর্ডিং পাঠিয়ে দেবো, সেগুলো আপনারা মঙ্গলবার পর্যন্ত অভ্যাস করুন। আমি আপনাদেরকে মঙ্গলবার দিনে হোম টাস্ক দেবো, সেটা আপনারা বুধবার পাঠাবো। মানে এই গুরুস্তোত্রের শ্লোক থেকে দেবো, মানে একটা বা দুটো শ্লোক, বেশি না। আর গীতার যতগুলো হয়েছে 9টা পর্যন্ত হয়েছে, সেখান থেকে একটা বা দুটো। তাহলে আপনারা এখন ওই শ্লোকগুলো অভ্যাস করতে থাকুন। আর যুক্তাক্ষরে যেমনটা বললাম ইয়কার আর বকার, সেটা আমি আজকে যেটা মানে হলো যেটা ক্লাসে, সেটারও আমি পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি। তো ওটা দেখে ওটা দেখলে আপনাদের একটু হেল্প হবে, তা ওটা দেখে ভালো করে তাহলে অভ্যাস করুন। স্যার বলুন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ স্যার, বলছি সেটা হচ্ছে গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু, এর পরে যে নিচে যে শ্লোকটা রয়েছে আমরা কি সেটাও প্র্যাকটিস করব? সবগুলোই আমি যেহেতু আপনাদেরকে ভয়েস রেকর্ডিং পাঠিয়ে দেবো, শুনে শুনে সবগুলো এবারে উচ্চারণের টেকনিক্যাল বিষয়গুলো আপনারা প্রত্যেকে কিন্তু জেনে যাচ্ছেন। এবারে কোনো জায়গাতে নতুন দু একটা কিছু আসতে পারে, সেটা যদি মানে অজানা থাকে সেটা ক্লাসে জিজ্ঞাসা করবেন পরের ক্লাসে, কিন্তু আশা করি সেরকম কোনো জায়গা থাকবে না। ঠিক আছে স্যার, ওকে ওকে ঠিক আছে, বেশ ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। স্যার একটা কথা ছিল, বলুন। বলছি যে শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ বলছি যে এই শ্লোকার স্তোত্রম গুলো যদি দেবনাগরী ভাষায় আপনি যদি দিতে পারতেন ভালো হতো। আচ্ছা, দেবনাগরীতে খুবই সোজা। আমি আপনাদের একটা বই পাঠিয়ে দেবো, স্তবনাঞ্জলি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওই বইয়ে দেবনাগরী স্ক্রিপ্টে সব মানে যা কিছু ক্লাসে হবে সব মানে স্তোত্র সবই পেয়ে যাবে। আচ্ছা তাহলে খুব ভালো হয়। কারণ বাংলাতে লেখা থাকলে না উচ্চারণটা ওই বাংলার মতন হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমারও সুবিধা, তাহলে আমাকে আর আলাদা করে পাঠাতে হবে না, মানে স্তবনাঞ্জলি বইয়ে সবগুলোই পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে বেশ। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। বেশ, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। থ্যাংক ইউ। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।